চিত্রচিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা 12। সময় খুব দ্রুত অতিবাহিত হয়। কত কাজ করব করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না। কেবল সময়ের স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যায়, আমরা নির্লিপ্তভাবে সেখানেই যাই। গতকাল রাত পুরোটা বাহারের কেটেছে জেলে। তার এত এত বন্ধু হুট করেই যেন মরীচিকার মতো উধাও হয়ে গেল। যাদের জন্য বাহার জান দিতে প্রস্তুত, আজ তারাই নিরুদ্দেশ। বিপদে পড়লেই তো মানুষ চেনা যায়। অবশেষে আজ দুপুর 2টোয় বাহারকে জেল থেকে ছাড়ানো গেল। এর জন্য আফজাল সওদাগর আর তুহিন কম কাঠখড় পোড়ায়নি। কত ছোটাছুটির পর অবশেষে তারা কাজে সফল। বাহারকে জেল থেকে বের করেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন। রাজনীতির ঝামেলায় ফেঁসে যাওয়া খুব বিরাট রকমের ঝামেলা। জীবন ক্যারিয়ার সব ফেঁসে যাবে। জেল থেকে ছাড়া পেয়েই সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ধকল তো আর কম গেল না। শরীর লজে ভীষণ ক্লান্ত। বিগত কতগুলো দিন ধরে সওদাগর বাড়িতে ঝড় চলছে। এই ঝড়ের শেষ কোথায়, কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারোর। সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইতালির ভ্যাটিকান সিটিতে পা রাখে অবনী, সাথে তার অসুস্থ মেয়ে চেরি। আশেপাশের প্রকৃতি মানুষজনের দিকে চোখ বুলিয়ে নেয় সে। কি সুন্দর! অথচ এ সুন্দর তো সে চায়নি। পরিচিত দেশ ছেড়ে এই ভিন দেশে তো সে কখনোই পাড়ি দিতে চায়নি। তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে সে এত দূর এসেছে। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ব্যাগ থেকে অবনী ফোনটা বের করলো। পঞ্চমবারের মতো রিং লাগালো তার স্বামী আমজাদ সওদাগরের ফোনে। মানুষটা কেমন দায়িত্বহীন হলে এমন সময়ে ফোন রিসিভ করে না, অথচ এয়ারপোর্ট থেকে তাদের একসাথেই হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার কথা। অবশেষে পঞ্চমবারের মতো ফোনটা রিসিভ না হয়েই কেটে যেতেই হতাশার শ্বাস ফেলল অবনী। মন খারাপের বিজ্ঞাপনে ভরে গেল তার হৃদয় মাঝার। এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। চেরির ঘুমন্ত নিথর দেহটার দিকে তাকাতেই অসহায়ত্ব যেন পাহাড় ছুঁয়ে দিল। জীবনের অনেক কাজ সে করেছে, অনেক অন্যায় করেছে। অল্প বয়সে আবেগে ভেসে গিয়ে পুরো জীবনটা অবহেলার সমুদ্রে ঢেলে দিয়েছে। কিন্তু আজকাল তো বয়স হয়েছে, বুঝও হয়েছে, মোটামুটি ভালো মন্দ সে বুঝতে পারে। তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা। কিন্তু সেই সন্তানদের উপরেই আজ বিপদ। এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সে গাড়িতে উঠে বসল। এই গাড়ি এখানে অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে, যেখানে চেরিকে ভর্তি করানো হবে। অবনী বেগমের হৃদয় তোলপাড় করে কান্না এলো। এত বছরের পাওয়া না পাওয়ার গল্পে ভারী হলো কান্নার সুর। প্রাপ্তি অপ্রাপ্তির এই 12 মাসে জীবনে তার 10 মাসই কেটেছে শূন্যতার হাহাকারে। এসব বিষাদের গল্প তার কান্নার গতিকে বাড়ালো বই কমালো না। আমজাদ সওদাগর আসেনি, এই কথাটা তাকে যত বেশি না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে তার ভাবনা যে আমজাদ সওদাগর হুট করে দায়িত্বজ্ঞানহীন হয়ে গেল। মানুষ বরাবরই কোমল প্রাণী। তারা চায় তাদের মন খারাপ, একাকিত্ব কেউ বুঝুক। কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূরণ হবে না, বুঝতে পারে, তখন তাদের মনের ঘরে নামে ভীষণ শোক। অবনী বেগমেরও সেই মানুষের বাহিরে না। চৈত্রের অপ্রাপ্তি, বৈশাখের শূন্যতা সব মনে করে বেড়াচ্ছে তার মন খারাপের খাতা। সন্তান প্রেমী সহজ সরল আমজাদ সওদাগরও বদলে যেতে পারে, তা অবনী মানতে পারছে না। তার মানতে কষ্ট হচ্ছে। মাথার উপর নিকষ কালো আকাশ, হৃদয়ে ব্যথার আন্দোলন, কণ্ঠে উন্মাদনা মাখানো গান। তীর ভাঙা ঢেউ আমি, নির্ভাঙা ঝড়, উজান ভাটির দুনিয়াতে সবাই হলো পর। কি হাহাকার সে গানে! কে জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে, কজনই বা সেসব খবর রাখে। হাতের গিটারে অনবরত সুর তুললে যাচ্ছে। কখনো গেয়েছে বাহার বকাটে হওয়ার গল্প, কখনো সে সুর তুলেছে বিরহের গল্প। পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত। বিরক্তিতে ঢেকুর তুলে অসহ্য অনুভূতিটাকে ঝেড়ে ফেলতে চাইল। চোখ টকটকে লাল তার, মুখে অবহেলার চাপদাড়ি। হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার ওপর রাখল। পকেট থেকে তার অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করে ঠোঁটের মাঝে চেপে ধরল। দেশ লাইটটা জ্বালানোর মুহূর্তেই কেউ এসে ছো মেরে টেনে নিল ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটা। বাহার অবাক এবং বিরক্ত হলো। প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তার বরাবরই বিরক্ত করে।
সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ, যার ওপর হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই। বাহার কপাল কুঁচকে সিগারেট ছো মারা ব্যক্তিটার দিকে তাকাতেই বিরক্তিতে চ উচ্চারণ করলো, অধৈর্য কণ্ঠে বলল, এসব কেমন আচরণ তোমার? চিত্রা ততক্ষণে সিগারেটটা হাতে মুঠোয় ভরে নেয়। দুষ্টু হেসে বলল, এমন আচরণই করা উচিত আপনার সাথে। বকাটেপনা ছাড়ুন তো এবার, আর কত বকাটে হবেন? এখন তো অন্তত থামুন। কেন, জেল খেটেছি বলে বকাটেপনা ছাড়তে বলছো? অথচ সভ্য সমাজে বকাটে না হলে পায়ে পিষে যাবে তোমাদের মতো বড় লোকেরা। বাহারের তীক্ষ্ণ কথার ধারে হতভম্ব হয়ে গেল চিত্রা। জেল থেকে এ যেন অন্য এক বাহারের আগমন। বাহার ভাই তো এমন ছিল না। চিত্রা নিজেকে সামলে নিয়ে বোকা বোকা হেসে বলল, আরে না বাহার ভাই, আপনি ভুল বুঝছেন। আমি তো কেবল এমনিই বলছি, সিগারেট তো ক্ষতিকারক, তাই না? মানুষের চেয়ে কম ক্ষতিকারক। মানুষের সঙ্গ ছাড়তে পারলাম না, আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু। এরে ছাড়ি কিভাবে? চিত্রা গো ধরল। আজ সে পণ করেছে, বাহারকে আর সিগারেটের ধোঁয়া ওড়াতে দিবে না। এখন তার যা করা লাগে সে করবে। বাহারের বিরক্তির ভার তরতর করে বাড়ল। চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও আবার দিল না। পকেট থেকে সে বিনা বাক্য ব্যয় করে আবারও সিগারেট বের করলো। যথারীতি সেই সিগারেটটাও চিত্রা ধপ করে টেনে নিয়ে গেল। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বাহারের। তার সবচেয়ে প্রিয় গিটারখানা সেই রাগ বশত ছুঁড়ে মারল ছাদের মেঝেতে। ঝনঝানানি শব্দে ভেঙে চুরে একাকার হয়ে গেল গিটারটা। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে চেয়ে রইল। জীবনে এমন অবাক সে যেন কখনোই হয়নি। বাহার কেবল গিটার না, ভেঙে দিল যেন স্বয়ং চিত্রাকে। কি নিষ্ঠুর, কি নির্মম! মনে হচ্ছে চিত্রের এক একটা ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে। চিত্রা অবাক ভরা চোখ মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাহার ভাই। বাহার যেন এই ডাক্তার অপেক্ষায় ছিল। ডাক্তার সাথে সাথেই সে খেকিয়ে উঠল, ভয়ঙ্কর রকমের ধমকে বলল, একদম আমায় আটকাতে আসবে না মেয়ে, জ্বালিয়ে দিব। সাবধান করেছিলাম না তোমায়? করেছিলাম কিনা বলো? তবুও আমার ব্যাপারে নাক গলাতে সাহস কিভাবে হলো তোমার? দুই একদিন হেসে কথা বলেছি বলে কি মাথা কিনে নিয়েছো? ভদ্রতা দেখিয়েছি, সেটা সহ্য হয় না, তাই না? শালা শান্তি দিল না এই মানুষ জাতি। কথা শেষ হতেই বাহার চিলেকোঠার ঘরখানাতে চলে গিয়ে সশব্দে দরজা আটকিয়ে ফেলল। চিত্রা কেবল দেখল সবটা। সে হয়তো সত্যিই অধিকার ফলিয়ে ফেলেছে, তাই বলে এমন আচরণ করবে বাহার? অষ্টাদশটির হৃদয় তোলপাড় করে অভিমান জমল। চোখে টলমল করল অভিমানের অশ্রু। ভাঙা বিধ্বস্ত গিটার খানা দেখার পর বাদ মানল না সেই অশ্রুর কণাগুলো। অঝোর ধারায় ঝরে গেল কেবল। বাহার ভাই তার উপর চিৎকার করেছে, এটা না যতটা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে। বাহার ভাই নিজেকে কষ্ট দিয়েছে সেটা ভেবে। গিটারটা তো বাহার ভাইয়ের প্রাণ ছিল। গিটার আর সিগারেট সে কখনোই হাতছাড়া করেনি, যেন সাক্ষাৎ প্রাণভ্রমরা এখানে। অথচ সে গিটার আজ বিধ্বস্ত অবস্থায়, তাও কিনা বাহার ভাই নিচে করেছে। অষ্টাদশী কান্নায় ভিজে গেল নেত্রযুগল। চিবুক বেয়ে গড়িয়ে গেল সেই অশ্রু। বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করল। বাহার ভাইয়ের দিকে সে আর ফিরে চাইবে না। পাষণ্ড পুরুষ বাহার ভাই, সর্বনাশা পুরুষ সে। হসপিটালের করিডোরে নতুন একদিনের আগমন। সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের উপর ঝিলিক দিয়ে উঠছে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। অবনী বেগম ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছে কাঠের সুন্দর বেঞ্চখানায়। চোখ দুটো বন্ধ করে খানিক ঝিমিয়ে নিল সে। সূর্যের তেজ বাড়ল, শরীরের অবসাদটা কিঞ্চিত কাটল, সাথে সতেজ হলো মস্তিষ্ক। হঠাৎ পাশে কারোর কড়া পারফিউমের ঘ্রাণ পেতেই চোখ খুলে তাকালো সে। কাঙ্ক্ষিত মানুষটাকে এ সময় দেখে ভরকেও গেল কিছুটা। বিস্মিত কণ্ঠে বলল, আমজাদ। কোটটায় পরা ভদ্রলোক অবনীর পাশে এসে বসল। নরম কণ্ঠে বলল, কেমন আছো অবনী? অবনীর অভিমান হলো। এই কি প্রথম অবনী স্বামীর প্রতি অভিমানে মুখ ফোলালো? হ্যাঁ, এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথম এটা হলো। 40 ঊর্ধ্ব অবনী অষ্টাদশী হয়ে উঠল নিমিষেই। মুখ ফুলিয়ে বলল, এতক্ষণে সময় হলো তোমার? গোটা একটা বিকেল আর রাত পার করার পর তোমার আসতে মন চাইলো? আমজাদ মাথা ঝুঁকালেন। বেশ অপরাধী কণ্ঠে বললেন, একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম অবনী, না হয় তোমায় অপেক্ষা করাতাম না। আমার চেরি কেমন আছে?
চেরির কথা উঠতেই অবনীর কান্না এলো, লেপ্টে গেল আমজাদের বুকের মাঝে। হাহাকার মাখানো কণ্ঠে বলল, আমাদের চেরি ভালো নেই আমজাদ, ভালো নেই। আমজাদ হয়তো হুট করে অবনীর এত ঘনিষ্ঠতা আশা করেনি, সামান্য বিব্রত বোধ করলেন। অস্বস্তি মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না অবনী, ঠিক হয়ে যাবে সে। দেখি উঠো তো, মানুষ দেখছে। আমজাদের শেষের বাক্যে অবনীর বাঁধ ভাঙা কান্না থেমে গেল। আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছে এমন একটি ভাব ফুটে উঠল তার মুখমণ্ডলে। আমজাদ কিনা বলছে মানুষ দেখছে, আমজাদ! অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারাদিন অবনীর পিছে পিছে থাকতো। ভাবিরা ঠাট্টা করে বউ পাগলও বলতো ছেলেটাকে। অবনী মাঝে মধ্যেই কেমন ব্যবহার করত, কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিত। কেমন বোকা বোকা ধাঁচের ছিল। একদিন অবনীর শাশুড়ি অবনীকে কি একটা রান্না করতে দিয়েছিল, অবনীর ঠিক মনে নেই। আমজাদ সবার থেকে লুকিয়ে অবনীর রান্না নিজে করে দিয়েছিল। কই গেল সেই দিন, কই গেল সেই বউ পাগল আমজাদ? আজ যেন ভিন্ন পুরুষ সে। গত কয়েক বছর আমজাদ দেশে যায়নি, হয়তো তাই এই বদলটা চোখে লাগেনি। হুট করে একজন মানুষ এত বদল কিভাবে হলো? প্রশ্নটা হাতছানি দিল অবনীর হৃদয় জুড়ে। অবনী ক্রন্দনরত ভাঙা কণ্ঠ নিয়ে বলল, তুমি বদলে গেছো আমজাদ, বদলে গেছো। ঘর বন্দি, বিবশ বিষণ্ণতায় গোটা একটা দিন গেল। চিত্রা চুপচাপ থম মারা, কারো সাথে কোনো কথা বলেনি গতকাল রাতের পর থেকে। গতকাল সারা রাত সে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে। গত 1 বছর বাহার ভাই তার অসহ্য অসহ্য লাগে বলে সবার গোপনে হৃদয় মাঝে পুষে রেখেছিল। সে আজ বুঝছে এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য। কিন্তু বাহার ভাই অসহ্য না। সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ। এ সময়ে বাড়িতে হইচই থাকে কম, যে যার মতো ব্যস্ত থাকে। তুহিন ভাইজান বোধহয় বাড়ির বাহিরে, দিশান আর তিশান ভাইরাও বোধহয় পড়ছে। ওহি আপারও পড়ার সময়। বড়রা হয়তো ঝিমোচ্ছে কিংবা কথা বলছে। পুরো বাড়ি একদম নিবিড়, একদম শীতল। চিত্রা দরজা খুলেছে সারাদিন পর এখন। বাড়ির মানুষ তাকে তেমন একটা ডাকেনি আজ। ভেবেছে শরীর তো এমনিতেই অসুস্থ, ঘুমাক না হয়। কেউ কি আর মনের খবর রাখে? আধার ঘরে অন্য কারোর উপস্থিত অনুভব করতেই চমকে উঠল চিত্রা। এ সময় কে আসতে পারে তার ঘরে? ভাবতেই বারান্দার দরজায় উঁচু লম্বা পুরুষালী অবয়ব ভেসে উঠল। চিত্রা অবাক কণ্ঠে বলল, আব্বু? নুরুল সওদাগর এগিয়ে এলেন মেয়ের দিকে, রেলিংয়ে ঠেস দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায়। মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে, ল্যাম্পপোস্টের আলোয় কত সজীব দেখা যাচ্ছে রাস্তাটা। নুরুল সওদাগর ছোট্ট শ্বাস ফেললেন। রাস্তায় দৃষ্টি রেখেই বেশ গম্ভীর কণ্ঠে বললেন, রাস্তা থেকে তো রিকশা গাড়ির হর্নের শব্দ আসে, তাই না? তোমার রুমটা না হয় বদলে ফেলো, অসুবিধা হয় না? চিত্রা অবাক হলো। বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তার নেই। তাহলে আজ বাবা অন্য সুর গাইছে যে? নতুন কোনো বার্তার আগমন তাহলে ভেসে বেড়াচ্ছে পরিবেশে।